সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা জানেন পাওয়ার্ড বাই জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল। এবং আমি আছি মারিয়া সালাম, আমার সাথে আছেন হীরা তালুকদার। এইবার যে ফিফা বিশ্বকাপ 2026, এই বিশ্বকাপটা অন্য সব বিশ্বকাপের চেয়ে সব দিক দিয়েই একটু আলাদা। এবং প্রথম থেকেই এখানে যেটা হয়েছে, নানা রকম ঘটনা এবং অঘটন তো ঘটেইছে, তার সাথে যেটা হয়েছে যে এবার অসংখ্য নতুন রেকর্ড হয়েছে, যেটা এর আগে হয়নি। তো এটা আসলে খুবই ঘটনাবহুল একটা বিশ্বকাপ। এইবারই প্রথম 48টা দল খেলেছে এবং এইবারই প্রথম ইতিহাসে রাউন্ড অফ 32, মানে একটা রাউন্ড হয়েছে। এবং সেখান থেকে আসলে প্রতিবার যেটা হয়, নকআউট পর্বটার আগেই এই পর্বটা হয়েছে, তারপর রাউন্ড অফ 16 হয়েছে এবং রাউন্ড অফ 16ও শেষ হয়ে গেছে। এখন এই বিশ্বকাপের আসলে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো বাকি আছে, এরপরে সেমিফাইনাল হবে, ফাইনাল হবে এবং বিজয়ীর হাতে উঠে আসবে সেই আরাধ্য যেটা আমাদের বিশ্বকাপ, সেটা। কিন্তু তার আগে যেটা, যে গতকাল রাতে আমরা জানি যে রাউন্ড অফ 16-এর খেলাগুলো সবই শেষ হয়ে গিয়েছে। এখন নতুনভাবে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে এবং এইখানে আসলে 4টা ম্যাচ হবে 8টা দলের মধ্যে। তো সেটা নিয়েই আমরা আজকে ছোট করে একটু আলাপ করতে চাচ্ছি যে আসলে এই কোয়ার্টার ফাইনালে কে কাকে ফেস করবে এবং কার শক্তির কাছে কে হেরে যাবে, বা ফিফা আসলে গতকাল রাতে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই ভূমিকা আসলে সামনে আমরা আর দেখতে পারবো কিনা, এটা নিয়ে ছোট্ট একটা আলোচনা করব হীরা ভাইয়ের সাথে। হীরা ভাই, আপনার কি মনে হচ্ছে, আগে আমরা খুব দ্রুত যে 8টা দল খেলবে এবং কে কাকে ফেস করবে সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ধন্যবাদ আপা। ঠিকই বলেছেন যে আমাদের একটা অনেক বড় একটা বিশ্বকাপ, যে এটা ফিফার ইতিহাসে, মানে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট এবার হলো। 48টা দল এখানে খেলেছে। আপনি জানেন যে এবার একটা নতুন ফরম্যাটে খেলাটা হয়েছে, যে প্রতিবারই হয় যে গ্রুপের পর্বগুলো শেষ হলে তারপর সরাসরি রাউন্ড অফ 16 চলে যায়। এবার কিন্তু হয়েছে রাউন্ড অফ 32, যে কারণে হয়েছে কি ওই 32-তে এসে হঠাৎ করে নকআউট পর্বে এসে হঠাৎ করেই কিন্তু অনেকগুলো দল বাদ হয়ে গেল, দলগুলো বাদ হয়ে গেছে একদম এক ধাক্কায় 16টা দল বাদ হয়ে গেল যারা নকআউট পর্বে খেলো। যেখান থেকে শুরু হয় প্রতি বিশ্বকাপ যে নকআউট পর্বে, সে 16টা কিন্তু একটা ইন্টারেস্টিং 16 হলো এবার, যেখানে ছেকে আসছে দলগুলো ওই রাউন্ড অফ 32 থেকে। তো দুর্দান্ত একটা আমরা টুর্নামেন্ট এবার দেখছি। তো একটা উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা একটা রাউন্ড অফ রাউন্ড অফ 16টা দেখলাম। এখন আমরা কোয়ার্টার ফাইনালে যদি বলি, এই কোয়ার্টার ফাইনালটাও আপা, যে এখানে যারা আসছে সত্যিকার অর্থে বলতে হবে যে খেলেই যোগ্য দল হিসেবে এসছে, তারা কিন্তু পরপর 2টা নকআউট খেলে আজকে কোয়ার্টার ফাইনালে এসছে। তো এটা তাদের জন্য একটা বিরাট একটা পাওয়া। এবং এখন তাদের, আপনি জানেন যে এরপরে 2টা ম্যাচ, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, প্রত্যেকটা দলেরই সামনে সেই সুযোগ, 2টা ম্যাচ জিতলেই তারা ফাইনাল। তো এরকম একটা সুযোগের জায়গায় তারা চলে গেছে, দারুণ একটা জায়গা। তো প্রথমে বলে আমরা ফ্রান্স এবং মরক্কোর মধ্যে প্রথম ম্যাচটা হবে আপনার বোস্টনে, এটা আগামীকাল রাতে 2টায়। তো এই বোস্টনে যে খেলাটা হবে ফ্রান্স এবং মরক্কো, আমার দৃষ্টিতে এই কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। কারণ হচ্ছে 2 পরাশক্তি, আফ্রিকান পরাশক্তি মরক্কো এবং ইউরোপের পরাশক্তি ফ্রান্স। 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনি জানেন। ফ্রান্সে কিলিয়ান এমবাপ্পের মতন প্লেয়ার ওখানে খেলে, একদম উসমান দেমবেলের মতন খেলোয়াড় খেলে। তো এই ফ্রান্স এখন বিশ্বের অন্যতম শক্তিধর এবং প্রচণ্ড গতিশীল, এবং তাদের অ্যাটাকিং মিডফিল্ড, তাদের ডিফেন্স, তাদের অ্যাটাকিং পজিশন, প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে বিশ্বের অন্যতম সেরা। এবং ফাইনালে খেলার মতো দল, অবশ্যই ফাইনালে খেলার মতো, বিশ্বকাপ জয়ের মতো দল। এবং আপনি যদি অন্যদিকে ধরেন আশরাফ হাকিমের নেতৃত্বে যে মরক্কো কিন্তু দুর্দান্ত এবার ছন্দে আছে। তারা আগে ডিফেন্স নির্ভর বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স নিয়ে গত টুর্নামেন্ট খেলেছে, আর এইবার তারা বলছে যে আমরা বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং ভাগ নিয়ে আমরা খেলতে আসছি। এবং র্যাঙ্কিংয়েও কিন্তু খুবই ভালো অবস্থানে আছে, তারা র্যাঙ্কিং এর সাথে আছে। তো এইটা কিন্তু এই, এবং বর্তমানে যে এই টুর্নামেন্টের যা চলমান টুর্নামেন্টে তারা যেই পারফরমেন্স দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে এই বিশ্বকাপে তারা আরও অনেক দূর যাওয়ার আকাঙ্ক্ষা রাখছে এবং যোগ্যতাও তাদের, সেই যোগ্যতা আছে তাদের। ফ্রান্স কেন, যে কোনো দলের সঙ্গে তারা সেই খেলাটা খেলবে। যদি এটা হয়
বিশ্বকাপে যদি তাইলে এই মরক্কো যদি তাদের প্রকৃত খেলাটা খেলতে পারে তাহলে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচটা কিন্তু আমরা হয়তো ফ্রান্স মরক্কোর ম্যাচটা দেখে ফেলবো। তো এটা যদি এমন হয় দুর্দান্ত ম্যাচ হবে এবং ম্যাচটা এনিবডিজ গেম, যে কেউ জিততে পারে এবং বলা যায় না যে কে জিততে পারে। আর তারপরে হচ্ছে যে স্পেন এবং বেলজিয়াম খেলবে লস অ্যাঞ্জেলসে, যেটা হবে আপনার 10 জুলাই রাতে 11টা। তো এই লস অ্যাঞ্জেলসের যে খেলাটা হবে সেখানে বেলজিয়াম অবশ্যই লাস্ট ম্যাচ তারা ভালোভাবে জিতে এসছে আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে, কিন্তু বেলজিয়ামের একটা কেন জানি মনে হচ্ছে যে এই ম্যাচটাই মানে স্পেন জয়ী হবে, এটাই খুবই প্রত্যাশিত। এবং হ্যাঁ, স্পেনের হয় কি, আপনি যদি বলেন স্পেনের যে তাদের যে নিজেদের মধ্যে যে টিকিটাকা পাসিং ফুটবল, তাদের যে বিশ্ব সেরা মিডফিল্ড পেদ্রি, রদ্রি, গাভির নেতৃত্বে মিকেল মেরিনো ওখানে আছে, তাদের যে দুই উইঙ্গার খেলে এখানে তো খুবই স্ট্রং, তাদের দলে একজন লামিন ইয়ামালের মতন একজন তরুণ সেনসেশন আছে। তারপর ডিফেন্সও তাদের খুবই দুর্দান্ত, রুকু কেরেলার ডিফেন্স থেকে উপরে ওভারল্যাপ করে খেলে। তো এই স্পেনের সঙ্গে আসলে বিশ্বের যে কোনো দলের সাথে পেরে ওঠা কঠিন। সেখানে বেলজিয়ামের জন্য ম্যাচটা কঠিন হবে যদি বেলজিয়াম তাদের চূড়ান্ত ভালো খেলাটা না খেলতে পারে, যে বেলজিয়ামের যে ম্যাচ বের করা খুব কঠিন হবে ওই ম্যাচটা। তো এরপর আছে নরওয়ে এবং ইংল্যান্ড, আপনি খেলবে আপনার মায়ামির এই ম্যাচটা নরওয়ে যেটা খেলে এসছে ব্রাজিলের সাথে, ওই খেলাটা যদি খেলে তাদের সুপার ভাইকিংস, তারা যে যোদ্ধা, হ্যাঁ সেই হল্যান্ডার যদি ওই জায়গা মতো বলটা পায়, ইংল্যান্ড যেটা খেললো, ইংল্যান্ড কিন্তু খুব ভালো জিতে এসছে, খুব ভালো কিন্তু খেলেনি। ইংল্যান্ড যেটা খেলেছে আমার মনে হয় যে গতানুগতিক যে ফুটবলটা সেটাই খেলে এসেছে। তাদের বিশ্বমানের অবশ্যই তাদের হ্যারি কেনের মতো আছে, চমক নিয়ে এসে খেলার মতো সেই খেলাটা আসলে এইবার আমরা ইংল্যান্ডের কাছে দেখিনি। তাদের দলে উইঙ্গার সাকা আছে, বিশ্ব সেরা উইঙ্গার, তাদের দলে একজন হ্যারি কেইন আছে তাদের ক্যাপ্টেন, তাদের দলে কিন্তু জুড বেলিংহাম আছে, থাকলেও কিন্তু প্রত্যাশিত খেলাটা তারা খেলে নাই। যদি এই ইংল্যান্ড যদি এইরকম খেলে, অবশ্যই তারা যদি তাদের প্লেয়ার ইংল্যান্ড যদি তার নিজস্ব খেলাটা খেলে, তাতে নিঃসন্দেহে এটা আসলে নরওয়ে পেরে উঠবে না। হ্যাঁ, নরওয়ের না, আমি বলবো যে নরওয়ে পেরে ওঠার কথা না যদি ইংল্যান্ড তাদের, কিন্তু ইংল্যান্ড অভিজ্ঞতার একটা বিষয়, হ্যাঁ অভিজ্ঞতা, ওইটা জুড বেলিংহামের মতন প্লেয়ার যদি তার মতো খেলে, জ্বলে ওঠে, এখানে হ্যারি কেইন যদি তার ফিনিশিংটা দেয়, তাহলে আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড এটা অনায়াসে জিতে যাবে। আর যদি সেটা না হয় এবং এই যে একটা জয়ের, হ্যাঁ নরওয়ে যে স্পিরিট তাদের মধ্যে আছে, হ্যাঁ তারা যে আপনার তারা যে ব্রাজিলকে হারিয়ে এখানে এসছে, এই নরওয়ের যদি তার উজ্জীবিত এই ভূমিকাটা পালন করে এবং ইংল্যান্ড যদি তার গতানুগতিক খেলাটাই খেলে, তাহলে নরওয়েকে আসলে থামানো, তাদের ভাইকিংসদের সেই নৌকা থামানো আসলে কঠিন হয়ে যাবে। আমি যেটা বলি যে নরওয়ে এবং ব্রিটন, যারা মানে আসলে ভাইকিংস এবং ব্রিটন এদের কিন্তু এই যে এনকাউন্টার, এটা কিন্তু খুব প্রাগৈতিহাসিক, হাজার বছরের ইতিহাস। তো সেই জায়গা থেকে এবার বিশ্বকাপে ইংল্যান্ড এবং নরওয়েকে যে জায়গায় দেখা যাচ্ছে, একটা হচ্ছে একটা অভিজ্ঞ দল, আর একটা হচ্ছে একদম তারুণ্যে ভরপুর খুব উজ্জীবিত একটা দল। তা আসলে সামনে দেখার বিষয় যে অভিজ্ঞতা জিতে আসবে নাকি তারুণ্য উজ্জীবিত একটা দল জিততে পারে। হ্যাঁ, তারপরে আপনি তাদের শেষ খেলাটা হবে আপনার কানসাসে, এখানে খেলবে আপনার আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড। আর্জেন্টিনার কথা আসতে আমরা একটা হেসে ফেলি, কারণ হচ্ছে এখন একটা এটা কি বলবো, দুঃখজনক হাস্যরসাত্মক বিষয় হয়ে গেছে যে আর্জেন্টিনা যেই খেলাটা মানে যেই ম্যাচটা জিতে আসলো, এই ম্যাচটা এইভাবে আর্জেন্টিনা জেতার কথা না। আর্জেন্টিনা আসলে খুব সুন্দরভাবে একটা পরিচ্ছন্ন ম্যাচ খেলে, একটা ন্যায়সঙ্গত ম্যাচ খেলে বলবো যে জিতে আসা উচিত ছিল, সেটা কিন্তু তারা করে না, সম্মানজনক হতো আর্জেন্টিনা। যাই হোক, আর্জেন্টিনা ওই ম্যাচটা আর তো হয়েই গেল। তো ওখানে আর্জেন্টিনা, আমরা পরবর্তী ম্যাচ নিয়ে বলি, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড, ওই ম্যাচের কিন্তু রেস্টটা রয়ে যাবে। সুইজারল্যান্ড কিন্তু চাইবে যে তাদের যে এখন একটা আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে গেছে সারা পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষ তাদের কট্টর কিছু সমর্থক ছাড়া, সেইটা কিন্তু সবাই কিন্তু এই সুইজারল্যান্ডের সাপোর্টে। আপনি দেখবেন যে গ্যালারি ভর্তি থাকবে, গ্যালারি ভর্তি, শুধুমাত্র কট্টর আর্জেন্টাইন ছাড়া গ্যালারি ভর্তি, বলে গ্যালারির বাইরে বলেন, সারা পৃথিবীতে বাংলাদেশে সুইজারল্যান্ডের বিরাট
ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তারা এখন কাউকে না পেয়ে সুইজারল্যান্ড। হ্যাঁ, তো এই সুইজারল্যান্ড একটা এই সমর্থন নিয়ে সুইজারল্যান্ড একটা উজ্জীবিত খেলা খেলবে। বাংলাদেশের ব্রাজিলের ফ্যানরাও কিন্তু এখন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে সেটা তারা সমর্থন খেলবে। দিবে। আর আমি যদি টেকনিক্যাল বিষয়টা আসি, তাইলে আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে ল্যাটিন দলগুলো কখনোই কিন্তু ইউরোপের দলগুলোর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে না। খেলে না, যদি বিশেষ করে এই সব পর্বে। হ্যাঁ, এইরকম পর্বে না, অন্য যে কোনো খেলাও দেখ, ফ্রেন্ডলি খেলাও বড় বড় দল ধরেন এশিয়ান টিমের সাথে হেরে যাচ্ছে, ব্রাজিল হেরে যাচ্ছে, এই যে আর্জেন্টিনা হেরে যাচ্ছে। আর কালকে দেখেন কলম্বিয়ার মতন একটা দল কিন্তু পুরা ম্যাচটা কিন্তু রিড করতে পারে না সুইজারল্যান্ডকে। হ্যাঁ, তো কলম্বিয়া কিন্তু বারবার কিন্তু আর্জেন্টিনা তারা কিন্তু তাদের বাছাই পর্বে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে আসছে। তো এইরকম একটা দলকে তারা হারিয়ে আসছে, এবং আর্জেন্টিনার সাথেও কিন্তু আর্জেন্টিনা যত এই 3 দিন বসে তারা ভিডিও অ্যানালিসিস করুক, যা কিছু করুক না কেন, এটা কিন্তু তাদেরকে রিড করা কিন্তু মুশকিল হয়ে যাবে। সুইজারল্যান্ডের মধ্যে দলকে, সুইজারল্যান্ড কিন্তু একেবারে খারাপ টিম না, তাদের ফিফা র্যাঙ্কিংয়ে তারা কিন্তু 8-9 নম্বরে আছে। আমরা গতকাল রাতে যেটা আশঙ্কা করছিলাম যে এক্ষেত্রে যেটা হচ্ছে যে পরিবেশগত কারণে ল্যাটিন যে দলগুলো তারা হয়তো একটু আপার হ্যান্ডে আছে এই ওয়েদারে খেলার জন্য। ইউরোপিয়ান দল আমি এটা আপনার সাথে মানে ওটাও কালকে ভেঙে গেছে, কিন্তু ওটা কিন্তু ভেঙে গেছে, তারা কিন্তু সেটা দেখালো না। আরেকটা হচ্ছে যে এটা শুরুর দিকে ছিল, যখন আপনার রাউন্ড পর্বে মানে ফার্স্ট রাউন্ডের খেলাগুলো হচ্ছিল, তখন কিন্তু সবাই তাদের অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার ছিল। এখন কিন্তু অনেক ম্যাচ খেলে ফেলছে, একদম আপনার অফিসিয়াল ম্যাচ খেলে ফেলছে, অনেকগুলো নকআউট পর্বে ম্যাচ খেলেছে। তো এখন এসে এই যে অজুহাত দেওয়ার, কোয়ার্টার ফাইনালে সেই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই সুইজারল্যান্ডের। আমি এটাই বলছি যে ওই যে একটা ব্যাপার ছিল যে তারা মনে হয় ওয়েদারের জন্য পেরে উঠছে না, কিন্তু কালকে কলম্বিয়াকে হারিয়ে সুইজারল্যান্ড আসলে দেখিয়ে দিয়েছে যে না, ইউরোপিয়ান দলগুলো আপনি এর আগের দিনও তো আপনি দেখেছেন যে নরওয়ে কিন্তু হারিয়েছে ব্রাজিলকে। তো তাদের তো এই এখন কিন্তু ইউরোপিয়ানরা অনবরত হারাচ্ছে। মেক্সিকো হেরে গেল। তো আপনি দেখেন যে এই যে এখন একটা ম্যাচ হবে, যেখানে এখানে মাত্র 2টা দল, অল ইউরোপিয়ান খেলা হচ্ছে এখানে, মাত্র 2টা দল, একটা হচ্ছে মরক্কো আর হচ্ছে আর্জেন্টিনা। মরক্কো প্রতিনিধিত্ব করছে আপনার আফ্রিকার, আর আর্জেন্টিনা হচ্ছে যে ল্যাটিন আমেরিকা। এছাড়া বাকি 6টা দলই কিন্তু ইউরোপের। তো ইউরোপ কিন্তু ডমিনেট করছে এই টুর্নামেন্টে। এরা শুধু এই টুর্নামেন্ট না, বিগত আপনি টুর্নামেন্টগুলো দেখেন, ওখানে প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু ইউরোপ ডমিনেট করছে, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যখন আসে। এর আগে সবাই থাকে, কোয়ার্টার ফাইনাল এসে কিন্তু বিশ্বকাপটা ছাড়া বাকি যদি আপনি আগের বিশ্বকাপগুলো দেখেন, তাহলে কিন্তু চেইন হিসেবে অনেকগুলো হচ্ছে ইউরোপেই। হ্যাঁ, সবগুলো ইউরোপেই বেশিরভাগ গেছে, স্পেন, ফ্রান্স, আর তারা তো বিশ্বকাপ নিচ্ছেই। আর যখন কোয়ার্টার ফাইনাল বিশ্বকাপ যদি এমনও গেছে যে একটা বিশ্বকাপে 2002 সাল যে আপনার 7টা ছিল ইউরোপের টিম, একটা ব্রাজিল ছিল ল্যাটিন। ব্রাজিল কাপ নিয়েছে, কিন্তু আমরা সেই কাপের কথা বলবো না, বিশ্বকাপ তারা শিরোপা ঘরে তুলেছে, কিন্তু সেটা না। সেটা কথা হচ্ছে যে আপনার কোয়ার্টার ফাইনালে এসে কয়টা কোন মহাদেশের ডমিনেন্সটা কারা, সারা পৃথিবীতে আসলে কারা শক্তিশালী। ইউরোপের 8টা দলের মধ্যে 7টা দল ইউরোপের থাকে, এবারও 8টা দলের মধ্যে 6টা দল ইউরোপের। তো আমি বলবো যে সেই হিসাবে যে এখানে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে, এবং এই ম্যাচে 50-50 চান্স। আগের পরিসংখ্যান না, এই ইউরোপিয়ান ঘরানাকে রিড করা এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী, এবং তারা যেভাবে করে কলম্বিয়াকে হারিয়ে আসছে, ঠিক পার্শ্ববর্তী কলম্বিয়ার স্টাইলই কিন্তু আপনার আর্জেন্টিনা খেলে। কলম্বিয়াকে যেহেতু হারিয়ে আসছে, আর্জেন্টিনাকে হারাতে, তো আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না খেলার মধ্যে। এখন আর্জেন্টিনা পুরোটাই মেসি নির্ভর দল। মেসিকে যদি তারা আটকাতে পারে, আর্জেন্টিনার গোল বের করা, এই সুইজারল্যান্ডের ডিফেন্সের সামনে গোল বের করা আমি বলে রাখলাম, আপনি খেলায় মিলিয়ে দেখবেন খুবই টাফ হবে। মেসির জন্য টাফ হবে, প্রত্যেকের জন্য। সুইজারল্যান্ডের ডিফেন্স কিন্তু এটা অন্য সব দলের ডিফেন্স না। বিশেষ করে কালকে মিশরের সাথে যে খেলাটা দেখা গেছে আর্জেন্টিনার, এই খেলা খেলে খুবই ডিফিকাল্ট, এবং সুইজারল্যান্ড কিন্তু কাউন্টার অ্যাটাকে উল্টা কিন্তু গোল দিয়ে দিবে। কালকে তো একটা গোল বাতিল হয়ে গেছে, মানে 3টা গোল দিল মিশর। এটা যদি সুইজারল্যান্ডের সাথে খেলে, মিশরের থেকে কিন্তু সুইজারল্যান্ড অনেক ভালো টিম, অঘটন একটা ঘটে যেতে পারে। এবং আমি বলবো এটা ঘটলে কিন্তু এটা অঘটন হবে না, কারণ হচ্ছে সুইজারল্যান্ড কিন্তু ফিফা র্যাঙ্কিং এ 8 নাম্বার দল। বলতে আমি বলছি গোলের ক্ষেত্রে দেখা গেল 7 আপ হয়ে গেছে। না, ওইটা হয়তো হবে না, কিন্তু অনেক গোল কিন্তু এখন ধরেন আপা এখানে যদি সুইজারল্যান্ডের সাথে যদি 3টা দেয়, আর ওই রকম খেলায় যদি হয় ওই মাপের, তাহলে সুইজারল্যান্ড 4টাও দিতে পারে। তারাও হয়তো সুইজারল্যান্ড গোল হয়তো 2-1টা খেলতে, যেটা যদি হয়, মানে ম্যাচটা যদি 3-1 গোলেও হারে
আর্জেন্টিনা বা 3-2 গোলে হারো, তারপর তো এটা আর্জেন্টিনা হেরে গেল সুইজারল্যান্ডের কাছে, মানে এটা তো আর্জেন্টিনার জন্য একটা বিরাট একটা ডিসক্রেডিট বলবো। এটা তো মানে এই ধরনের ম্যাচটা হয়েই যেতে পারে যদি ওরকম ঘটনা ঘটে। এবং বিশ্বকাপে এইটাই যদি হয়, এটাই বিশ্বকাপের সৌন্দর্য, এটাই সবাই এটাই চায়, এই ধরনের খেলা সবাই উপভোগ করে। ব্রাজিল 7টা গোল খেয়েছিল আপনার জার্মানির সাথে। মানুষ এটা বলে ব্রাজিলের সাপোর্টার হয়তো কষ্ট পায়, কিন্তু অনেকেই এটা কিন্তু আনন্দ পায়। এটা যে এই ফুটবলে এটাই সৌন্দর্য, এটাই আনন্দ। আবার এটা কিন্তু খুব ক্ষণস্থায়ী, কারণ এবার কিন্তু ব্রাজিলের আগে আসলে জার্মানিকে বিদায় নিতে হয়েছে, সেটাই বিষয়। তো এটাই আসলে যে ফুটবলের সৌন্দর্যটা আসলে শেষ পর্যন্ত মাঠে বল কার পায়ে সবচেয়ে বেশি থাকছে সেটার উপরেই নির্ভর করে সৌন্দর্য দেখাতে পারে, সেটার উপর নির্ভর করে। তো আমাদের যে কোয়ার্টার ফাইনালের যে ম্যাচগুলো আগামীকাল থেকে শুরু হবে সেটা নিয়ে মানে খুব ছোট্ট একটা আলোচনা এই পর্যন্তই, এবং যার যার প্রিয় দল তাদের সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ।